আর মাত্র ২১ দিন বাকি। একটি বিশাল গ্রহাণু পৃথিবীকে চিরতরে ধ্বংস করতে আসছে। যখন পুরো বিশ্বের মানুষ নিজেদের জীবনের শেষ উদ্ভট ইচ্ছেগুলো পূরণে উন্মাদ, তখন ডজ নামে এক বোরিং মানুষ তার জীবনের শেষ প্রেমিকার খোঁজে বেরিয়ে পড়ে। তার স্ত্রী তাকে ছেড়ে গেছে পৃথিবী ধ্বংসের পথে, আর সে খুঁজে পায় তার অদ্ভুত প্রতিবেশী প্যানিকে, যার গভীর ঘুম ভাঙে কেবল হারমোনিকার সুরে। ডজ কি শেষ পর্যন্ত তার জীবনের ভালোবাসাকে খুঁজে পাবে? আর এই পাগলাটে পৃথিবীতে মানুষের শেষ পরিণতি কি হবে? ভালোবাসার এক অন্যরকম সংজ্ঞা আর চরম ইমোশনাল এন্ডিং নিয়ে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ডজ ও লিন্ডা নামের এক কাপলকে দেখতে পাই, যারা গাড়িতে বসে রেডিও শুনছিল। সেখানেই তারা এক ভয়ঙ্কর সংবাদ শুনতে পায়। সংবাদটি হল, গত কিছুদিন আগেই প্রায় ৭০ মাইল বড় এক অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করার জন্য এগিয়ে আসছিল, যেটাকে ধ্বংস করার জন্য নাসা একটি স্পেসশিপও পাঠায়। কিন্তু অবশেষে সেই স্পেসশিপটি অ্যাস্টেরয়েডের আঘাতে ধ্বংস হয়ে যায়, যার ফলে পৃথিবীকে বাঁচানোর আর কোনো উপায় অবশিষ্ট রইল না। অর্থাৎ আর মাত্র ২১ দিনের মধ্যেই পৃথিবী ধ্বংস হতে চলেছে। মানবজাতির ঠিক ডাইনোসরদের মতোই বিলীন হয়ে যাবে। আসলেই ভাবতেই কেমন লাগছে যে আর মাত্র ২১ দিন পরেই সবাই পৃথিবী থেকে বিদায় নেবে। এই সংবাদ শুনে লিন্ডা প্রচণ্ড হতাশ হয়ে পড়ে, কিন্তু দেখা যায় ডজ এতে মোটেও বিচলিত হয় না। এটা দেখে লিন্ডা প্রচণ্ড রেগে যায় তার উপর, আর ফাইনালি সে ডজকে ছেড়ে দিয়ে আজীবনের জন্য চলে যায়। কারণ এমন বোরিং একজন মানুষের সাথে সে পৃথিবীর বাকি শেষ কয়টা দিন কোনোভাবেই কাটাতে চায় না। এরপর দেখা যায় দুনিয়ার সব মানুষরা ইতোমধ্যে নিজেদের শখ পূরণে লেগে পড়েছে। আর এই সবগুলোই ছিল খুবই পিকুলিয়ার। যেমন কেউ চাইছে এমন কাউকে অ্যাসাসিনেট করতে যারা পৃথিবী ধ্বংস হওয়ার আগেই মরতে যায়, আবার কেউ চাইছে নটি মিটিংস করতে। তবে এসবের মাঝেও জর্জ কিন্তু একদমই স্বাভাবিক। সে তার রেগুলার জীবনযাপনই করতে থাকে। যেমন প্রতিদিন সে জিমে যায়, কিন্তু দেখা যায় সেখানে আর কেউই থাকে না। আর থাকবেই বা কেন? কেননা ২ দিন পরে তো সবাই মারা যাবে। সেখান থেকে ডজ চলে যায় তার অফিসে। তবে রাস্তায় সে রোজকার তুলনায় আজ প্রচণ্ড ট্রাফিক দেখতে পায়। আসলে পুরো শহরের মানুষ নিজেদের শেষ ইচ্ছে পূরণের জন্য শহর ছেড়ে চলে যাচ্ছিল। এদিকে অফিসে আসলেও সে দেখতে পায় সেখানে একদমই কম কর্মচারী এসেছে। ডজ একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত। এত বছর ধরে চাকরি করলেও সে কখনোই তার মনের মতো প্রমোশন পায়নি। তবে আজ তাদের বস মিটিং কল করে জানায় তাদের সবাইকে ফাইনালি প্রমোশন দেওয়া হচ্ছে। এখন এই কথা শুনে ডজ হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারে না। এখন তোমরাই বলো, ২ দিন পরেই সব শেষ হতে চলেছে। সুতরাং এখন প্রমোশন পেলেই কি আর না পেলেই কি? আমি হলে তো সুন্দর মতো সবকিছু রেখে দিয়ে এখান থেকে আলবিদা হয়ে যেতাম। ডজ তার ডিপ্রেসড মন নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি পৌঁছে সে তার মেইলবক্স ওপেন করে, এটা দেখার জন্য যে কেউ তাকে চিঠি দিয়েছে কিনা, কিন্তু দেখা যায় বরাবরের মতোই তা খালি পড়ে আছে। তবে এরই মাঝে সে লক্ষ্য করে যে তার পাশের অ্যাপার্টমেন্ট থেকে প্যানি নামের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়াঝাটি করছে। তাদের পার্সোনাল ম্যাটারে না জড়িয়ে সে তার রুমে প্রবেশ করে। সেখানে তার দেখা হয় তার বাড়ির গৃহপরিচালিকা আলসার সাথে। তখন ডজ তাকে বলে, কাল থেকে তোমাকে আর এই কাজ করতে হবে না। এই শেষ সময়টা তুমি তোমার পরিবারের সাথে কাটাও। তবে এটা শুনে আলসা বেশ মন খারাপ করে। তখন ডজ বলে দেয়, আচ্ছা ঠিক আছে, তুমি প্রতিদিনই এসো। আসলে আলসা নামের এই মহিলাটি তার কাজকে খুবই ভালোবাসত। এদিকে আমরা দেখতে পাই ডজ এক ধরনের কাশির সিরাপ খেয়ে নেশা করছে। আসলে ডজ কোনো অ্যালকোহলিক ছিল না, তাই সে মাঝে মাঝে এই কাশির সিরাপ খেয়েই মাতাল হতো। এরপর সে টিভিতে দেখতে পায় পুরো দেশের মোবাইল নেটওয়ার্ক অফ হয়ে গেছে, আর আমেরিকা থেকে শেষ প্লেনের ফ্লাইটটাও আজ অন্য দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তার মানে এখন আর কেউ চাইলে অন্য দেশের উদ্দেশ্যে বের হতে পারবে না। পরের দিন সকালে সে প্রতিদিনের মতোই অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তবে যাওয়ার পথেই তার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সে দেখতে পায় তার এক নেইবার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এই দৃশ্য নিজের চোখের সামনে ঘটায় ডজ মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। আর মাত্র ১৪ দিন বাকি আছে পৃথিবী ধ্বংস হবার। তাই ডজ এবার দেখা করতে যায় তার এক কলিগ ডায়ানার সাথে। ডায়ানা তাকে ইনভাইট করেছিল এন্ড অফ দ্য ওয়ার্ল্ডে একটা পার্টির জন্য। সেখানে পৌঁছে সে তাকে লিন্ডার ব্যাপারে সবকিছু খুলে বলে যে সে তাকে কিছু না বলেই আচমকায় সে ছেড়ে চলে গেছে। এটা শুনে ডায়ানা তাকে বলে, ও তো আগে থেকেই তোমাকে মন থেকে ভালোবাসত না, তাই সে চলে গেছে, তা নিয়ে তুমি আর মন খারাপ করো না। এসব কথার মাঝেই ডজের সাথে পরিচয় হয় ক্যারেন নামের একটা মেয়ের। ক্যারেন ডজের সাথে খুবই ফ্রেন্ডলিভাবে মিশতে চায়, কিন্তু ডজ আগে থেকেই মেয়েদের সাথে কথা বলতে অনেক অস্বস্তিতে ভুগত। ক্যারেন দেখতে অনেক আবেদনময়ী ছিল,
কিন্তু সেটাও ডজকে কাবু করতে পারে না। তবে ক্যারেন কিন্তু ঠিকই চেষ্টা করতে থাকে তাকে পটানোর। তবে ফাইনালি সেও ডজের সেলফ রেসপেক্টের কাছে হার মানে। ডিনার শেষ হলে সেখানে শুরু হয় আসল পার্টি। সবাই তাদের জীবনের শেষবারের মতো উল্লাস করে ডান্স করতে থাকে। কারো মনে কোনো সংকোচ নেই, নেই কোনো বাদ বিচার। সেভাবেই সেই পার্টি চলে অনেক রাত ধরে। এদিকে ডজের এক বন্ধু তাকে জানায়, এখানে যত মেয়েরা আছে সবাই তাদের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছে নিজেদের শেষ সময়টা অন্য ছেলেদের সাথে পার করার জন্য। তাই তুমি চাইলে যে কারো সাথে যা কিছু করতে পারো। কিন্তু ডজ জানে যে এসব কিছুতে তার কোনো ইন্টারেস্ট নেই। তবে তার বন্ধুর কথা মতোই দেখা যায় ডজের খুব ভালো বন্ধু ডায়ানও তার হাজব্যান্ডকে ছেড়ে তার সাথে রোম্যান্স করতে আসছে। এখন এমন কাণ্ড দেখে ডজ যে কি করবে সে তা ভেবেই পায় না। তাই সে দেয়াল টপকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। সেখান থেকে বাড়ি ফিরে ডজ তার সেই কাশি সিরাপ খেয়ে মাতাল হয়। এরপর সে নিজের পুরনো সব স্মৃতিগুলো নিয়ে বসে পড়ে। সেখানেই ডজ তার স্কুল জীবনের প্রেমিকা অলিভিয়ার ছবি দেখতে পায়, যাকে সে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের মধ্যে সেই প্রণয় আর হয়ে ওঠে না। এখানে আমরা দেখতে পাই ডজ খুবই ভালো হারমোনিকা বাজাতে পারত। সে যখনই অনেক ডিপ্রেস থাকে তখন তার প্রিয় হারমোনিকা বাজিয়ে নিজেকে রিল্যাক্স করে। তবে ঠিক সেই সময় সে দেখতে পায় তার ওই প্রতিবেশী মেয়ে প্যানি বাহিরে বসে বসে অঝরে কান্না করছে। এটা দেখে ডজ তাকে ভিতরে নিয়ে এলে প্যানি জানায় অনেকদিন আগে সে তার বয়ফ্রেন্ডের জন্যই তার পরিবারকে ছেড়ে এসেছিল। তবে এখন সে ঠিকই বুঝতে পারছে সে আসলে কত বড় ভুল করেছে। ছেলেটি তাকে একদমই কেয়ার করে না, আর না শান্তিতে থাকতে দেয়। তাই এখন সে তার বাবা মার সাথে শেষ সময়টুকু পার করার জন্য লন্ডন যেতে চাইছিল। কিন্তু ইতিমধ্যেই সকল ফ্লাইট শাটডাউন হওয়ার কারণে তার পরিবারের সাথে দেখা করার শেষ আশাটুকু বাকি রইল না। এখন এমন পরিস্থিতিতে ডজ তাকে কিছুটা শান্ত করে এবং নিজের বানানো সেই ফর্মুলার সিরাপ প্যানিকেও দেয় তার ডিপ্রেশন কমানোর জন্য। ডজের সাথে তখন প্যানির বেশ ভালো একটা সময় কাটে। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করে। এভাবেই টিভি দেখতে দেখতে কখন যে প্যানিক ঘুমিয়ে পড়ে তার সে টেরই পায় না। এদিকে সকাল হলে ডজের গৃহ পরিচালিকা এলসা এসে তার সামনে প্রচণ্ড শব্দ করে কাজ করতে থাকে। কিন্তু ডজ খেয়াল করে যে এত শব্দেও প্যানের যেন কোনো হুঁশই নেই। এটা দেখে ডজ বেশ ঘাবড়ে যায়। তাই সে তার কাছে এসে চেক করতে থাকে যে প্যানি আবার মরে টরে গেল কিনা। তবে সে যখন নিজের হারমোনিকা বাজানো শুরু করে তখনই তার শব্দে প্যানের ঘুম ভেঙে যায়। আসলে প্যানের হাইপোম্যানিয়া নামের এক রোগ রয়েছে, যেখানে সে একবার ঘুমিয়ে পড়লে তার ঘুম এতটাই ডিপ লেভেলে চলে যেত যে সেখান থেকে জাগ্রত হতে তার বেশ সময় লাগত। এরপর প্যানি তার রুমের দিকে রওনা হয়, আর ডজও তাকে এগিয়ে দিয়ে আসে। তবে এবার সে তার হাতে একগাদা চিঠি ধরিয়ে দিয়ে বলে, নাও, এই সব চিঠিগুলো তোমার। আসলে এতদিন ধরে পোস্টম্যান ভুলবশত ডজের সব চিঠিগুলো প্যানির মেইলবক্সে দিয়ে আসছিল। এই কারণে মূলত ডজ প্রতিদিন চেক করেও কোনো নতুন চিঠি খুঁজে পেত না। তবে আরও অবাক করা বিষয় হলো প্যানি আসলে জানতই না যে ডজ নামের তার কোনো প্রতিবেশী আছে। সে তো শুধু লিন্ডাকে চিনত, আর ডজকে দেখে ভাবত যে সে হয়তো লিন্ডার কোনো টেম্পোরারি রুমমেট, কেননা সে লিন্ডাকে সবসময় অন্য একটা ছেলের সাথে খুবই রোমান্টিক সময় কাটাতে দেখেছে। ব্যাস, এই কথা শুনেই ডজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বেচারা সে ঘুণাক্ষরেও টের পায়নি যে লিন্ডা তাকে তলে তলে এভাবে চিট করছিল, যার কারণে রুমে ঢুকে সে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে সবকিছু তছনছ করা শুরু করে এবং সে লিন্ডার যা কিছু ছিল সবকিছু বাইরে ফেলে দেয়। এরই মাঝে সে একটা ফিনাইলের বোতল দেখতে পেয়ে সিদ্ধান্ত নেয় যে এই বিষ খেয়েই যাচ্ছে নিজের কেচ্চা খতম করবে। তাই ওই ফ্লোর ক্লিনার নিয়েই ডজ সোজা একটা পার্কে চলে আসে আর ঢকঢক করে পুরো বোতল সাবার করে দেয়। সে ভেবেই নিয়েছিল যে এটা খেলেই তার কাজ শেষ, কিন্তু দেখা যায় যে পরের দিন সকালে সে দিব্যি একজন সুস্থ মানুষের মতোই বেঁচে আছে। এটা দেখে সে মনে মনে বেশ বিরক্ত হয়ে পড়ে যে মরতে গিয়েও কোনো শান্তি নেই। তবে এবার সে দেখতে পায় তার পাশে একটা কিউট কুকুরকে কে বা কারা জেনে ফেলে রেখে গেছে, আর তার সাথে সরি লিখে একটা চিঠি দিয়ে গেছে। তার মানে এই কুকুরের মালিক ডজকে তার কুকুরটি দেখাশোনা করার জন্য অনুরোধ করেছে। এখন এত কিউট একটা কুকুরকে ডজ কোনোভাবেই একা রেখে যেতে পারছিল না। তাই সেই কুকুরটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর মাত্র 12 দিন বাকি আছে পৃথিবীর ধ্বংস হবার জন্য। শহরের মাঝখান দিয়ে যাওয়ার সময় ডজ দেখতে পায় পুরো শহর যেন একদম উন্মাদ হয়ে পড়েছে। যে যার সাথে পারছে তার সাথেই ঝামেলা লাগিয়ে দিচ্ছে। পুরো শহর এখন এক আইনহীন শহর হয়ে পড়েছে। এসব দেখে ডজ দ্রুতই বাসায় চলে আসে এবং সাথে করে নিয়ে আসা সেই কুকুরটিকে খাবার দেয়। এরপর সে বসে পড়ে তার না পাওয়া চিঠিগুলো দেখতে। তবে এইটা দেখতে গিয়েই তার চোখ যেন ছলছল করে ওঠে। আসলে তার যে স্কুল লাইফের গার্লফ্রেন্ড ছিল সে তাকে অনেকগুলো চিঠি দিয়েছিল। মূলত ডজ তাকে উদ্দেশ্য করে একটা চিঠি দেয়, আর তার জবাবে অলিভিও তাকে চিঠি দিয়েছিল। সে জানিয়েছিল যে সে ছোটবেলার মতো এখনও ডজকে সে মিস করে। তার ক্ষমতা থাকলে সে সত্যি ডজকে নিজের করে নিত, কিন্তু সেই চিঠি যেহেতু তার হাতে পৌঁছায়নি তাই ডজ তাকে আর কোনো চিঠি দেয় না। অন্যদিকে অলিভিয়া যখন ডজের কাছ থেকে কোনো উত্তর পায় না তখন সে অনেক কষ্ট পেয়ে আরেকটা চিঠি লেখে। সেখানে অলিভিয়া বলে যে সে বুঝতে পেরেছে যে ডজের তার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই।
তাই তার চেহারা সে আর কোনোদিনই দেখতে চায় না। ডজ যেন তাকে আজীবনের জন্য ভুলে যায়। এসব দেখতে পেয়ে ডজ ভেতর থেকে একদমই ভেঙে পড়ে। আর যদি সেই চিঠিগুলো সময় মতো পেত, তাহলে হয়তো এই শেষ সময়টা সে তার সাথে ভালো করে পার করতে পারত। তাই সে প্যানের ওপর প্রচণ্ড মন খারাপ করতে থাকে। তবে ঠিক সেই সময় তার বাড়িতে কিছু লোক ইট মারা শুরু করলে সে দেখতে পায় বাইরে দাঙ্গা করা লোকজন তাদের বিল্ডিংয়ে প্রবেশ করতে চাইছে। যেহেতু এখন আর আইন বলতে কিছুই নেই, তাই ডস তার কুকুরটিকে নিয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যেতে শুরু করে। তবে বের হবার সময় তার প্যানের কথা মনে পড়ে, তাই এই ঘটনা থেকে সে প্যানিকেও বাঁচাতে চায়। কথা মতোই সে প্যানের রুমে গিয়ে তাকে উঠাতে শুরু করে। ঠিক সেই সময় রুমে প্যানের বয়ফ্রেন্ড ওয়েনও উপস্থিত ছিল। প্রথমে ওয়েন ভাবছিল যে প্যান হয়তো তার সাথে প্রেম করে তাকে চিট করেছে, কিন্তু প্যানের ঘুম ভাঙলে সে তাকে জানায় এমন কিছুই না। এরপর তারা তিনজন মিলে ওই বিল্ডিং ছেড়ে পালাতে শুরু করে। তারা সবাই মিলে যখন নিজেদের গাড়ি খুঁজছিল পালিয়ে যাওয়ার জন্য, তখন দেখা যায় প্যানের বয়ফ্রেন্ড প্যানিকে সিল্ড বানিয়ে গুলির হাত থেকে বাঁচতে চাইছে। মানে গার্লফ্রেন্ড মরে গেলে যাক, নিজের জীবন আগে। এটা দেখে তো ডজের মাথা বেশ খারাপ হয়ে যায়। এরই মধ্যে তারা একটা গাড়ি পেয়ে গেলে সবাই সেটাই উঠে বসে। তবে এর মাঝেও ওয়েন প্যানের সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছিল। অন্যদিকে প্যানি কোনোভাবেই গাড়িটিকে বের করতে পারছিল না। তখন ডস তাকে মোটিভেট করার জন্য বলে, আমি একজন প্রাইভেট পাইলটকে চিনি যে তোমাকে লন্ডনে পৌঁছে দিতে পারবে। এই কথা শুনে প্যানি বেশ মোটিভেট হয়ে ঠিকই গাড়িটিকে বের করতে সক্ষম হয়। তবে এতক্ষণ ধরে অপমান আর পেইন দেওয়ার কারণে সে ফাইনালি ওয়েনকে রেখেই ডজের সাথে ওই স্থান ত্যাগ করে, যেটা দেখে আমার বেশ ভালোই লাগে। এমন উটকো ঝামেলা এভাবে লাইফে ফেলে রেখে এগিয়ে যেতে হয়। তারা তো গাড়ি এনে ঠিকই বের হয়, তবে ভোরের আলো ফুটতে না ফুটতেই তাদের গাড়ির তেল শেষ হয়ে রাস্তায় বন্ধ হয়ে যায়। প্যানি এই সিচুয়েশনে ডজকে মোটিভেট করতে থাকে, কিন্তু ডজ তাতে তো মোটিভেট হয় না, উল্টো সে প্যানিকেই ঝাড়তে থাকে। কারণ একমাত্র তার জন্যই অলিভিয়াকে সে এত কাছে পেয়েও হারিয়ে ফেলেছে। যদি সময় মতো অলিভিয়ার চিঠি সে পেয়ে যেত, তাহলে হয়তো এই অন্তিম সময়টা তার অনেক ভালো কাটত। এসব কথা শুনে প্যানির মনটা অনেক খারাপ হয়ে যায়। তাই সে নিজের ভুলের মার্কস দেওয়ার জন্য ডজকে কথা দেয় যে সে অবশ্যই অলিভিয়াকে খুঁজতে ডজকে সাহায্য করবে। এই কথা বলেই প্যানি লিফটের জন্য রাস্তায় সিগন্যাল দিতে থাকে। আর ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যে একটি গাড়ি তাদের লিফট দিতে রাজি হলে তারা দুজনেই সেটাই উঠে পড়ে। এই গাড়িটির মালিক ছিল গ্ল্যান। তার সাথে প্যানির বেশ ভাব হয়, তবে ডজের কাছে তার কথাবার্তা ও হাবভাব কেমন যেন লাগতে থাকে। এর উপর ডজ তার গাড়িতে কিছু মাটি খোঁড়ার টুলস দেখতে পেয়ে তার সন্দেহ এবার ভয়ে পরিণত হয়। ডজ ভাবতে থাকে নিশ্চয়ই এই ব্যাটার কোনো কুমতলব আছে, কারণ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার শোকে সবাই যা শুরু করেছে, তাতে এই লোক যদি তাদের মেরে মাটিতে পুঁতে রাখে তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে এবার সেখানে এমন এক আকস্মিক ঘটনা ঘটে যায় যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এক স্নাইপারের বুলেটের শেষ সেই গ্ল্যান নামের লোকটির ঘাড়ে এসে ফোর ফোর করে দেয়। আসলে এই লোকটা একজন স্নাইপারকে ভাড়া করেছিল তাকে আচমকাভাবে হত্যা করার জন্য, কারণ সে চাইছিল না পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত বেঁচে থাকতে। আর তার গাড়ির পেছনে মাটি খোঁড়ার যে টুলস আছে সেটা ছিল তার নিজেরই কবর খোঁড়ার জন্য। এসব জানতে পেরে ডজো প্যানি ঠিকই গ্ল্যানের জন্য কবর খোঁড়া শুরু করে আর ফাইনালি তাকে চিরনিদ্রায় শুয়ে দেয়। ভাবতে পারছো পৃথিবীর ধ্বংসের কথা শুনে সবার মনের অবস্থা ঠিক কেমন হয়ে আছে। এরপর দুজনে ওই লোকটার ট্র্যাক নিয়ে বেরিয়ে পড়ে অলিভিয়ার উদ্দেশ্যে। পথিমধ্যে তারা একটা রোড সাইড রেস্টুরেন্ট দেখতে পেয়ে সেখানে এন্ট্রি নেয়। তবে এই রেস্টুরেন্টে ঢুকে তাদের চোখ যেন পুরোই ছানা হয়ে যায়, কেননা সেখানে সেই সময় খুবই আমেজের ভাইব চলছিল। সবাই একদম চিল মাস্তি করতে ব্যস্ত ছিল। তারা দুজনেই সেখানে গিয়ে বেশ ভালো বোধ করে। ওয়েটারও খুশি মনে তাদের জন্য ভালো ভালো খাবার পরিবেশন করা শুরু করে। সেই সময়টায় ডজ তার লাইফের অনেক কথাই শেয়ার করে প্যানির সাথে। প্যানিও তার কথা শেয়ার করলে দুজনেই অল্প সময়ের মধ্যেই একে অপরের অনেক বিশ্বস্ত হয়ে পড়ে। এরই মাঝে প্যানি জানতে পারে যে আজ ডজের জন্মদিন, তাই সেই জন্মদিনকে আরও মেমোরেবল করার জন্য সেখানকার মালিক একটা কেক নিয়ে এসে অত্যন্ত ধুমধামের সাথে তার জন্মদিনও পালন করে। ঠিক এমনি এক সুন্দর সময় কাটিয়ে তারা দুজনে বাহিরে এসে পড়ে এবং ফাইনালি ডজ ও প্যানি একে অপরের সাথে নিজেদের ভালোবাসায় মগ্ন হয়ে যায়। তবে এসব কিছু শেষে ডজ অবশ্য গিল্টি ফিল করতে থাকে, কারণ বয়সে প্যানি ডজের অনেক ছোট ছিল। কিন্তু প্যানি তখন জানায় সে একজন অ্যাডাল্ট, তাই নিজের ইচ্ছায় সে যা ইচ্ছা করতে পারবে। তবে এর মাঝেই এক পুলিশ এসে তাদের গাড়িতে রেইড দেয়, আর সে পুলিশ অফিসার এক প্রকার বিনা কারণে তাদের উপর চড়া হয়ে এক গাদা মামলা ঠুসে দিয়ে তাদের পুলিশ স্টেশনে নিয়ে যায়। এখানে বোঝাই যাচ্ছে যে যেভাবে পারছে সেভাবেই নিজেদের ইচ্ছা পূরণ করছে। তবে এই ঘটনায় তারা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। শেষমেশ বাকি কয়টা দিন তাদের জেলখানায় কাটাতে হবে এই ভেবে প্যানি একদমই ভেঙে পড়ে। সে কান্না করতে করতে ডজের কাছে ক্ষমা চায় যে সে তার ওয়াদা রক্ষা করতে পারেনি, সে ডজকে তার প্রিয় মানুষটির কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। তবে এখানে ডজ তাকে বলে এতে তোমার কোনোই দোষ নেই, ভাগ্যে যদি লেখা থাকতো তাহলে অনেক আগেই হয়তো সে তাকে পেয়ে যেত। এই বলে টস তার প্রিয় হারমোনিকাটি বাজাতে শুরু করে প্যানি শান্ত হয় আর সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হলেই নতুন পুলিশ অফিসার স্টেশনে আসে এবং তাদের কাছ থেকে সবকিছু শুনতে পেয়ে সে তাদের দুজনকেই মুক্ত করে দেয়,
কারণ যেখানে দুদিন পর সব শেষ হয়ে যাবে সেখানে এদেরকে আটকে রাখার কোনো মানেই হয় না। অতঃপর প্যানি ডজকে তার আরেক এক্স বয়ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যায়, যার নাম ছিল স্প্যাক্ট। স্প্যাক্ট প্যানিকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে ভাবতে থাকে হয়তো এই শেষ সময়টা প্যানি তার সাথেই কাটাতে এসেছে। এখানে আসার পর স্প্যাক্টার স্যাটেলাইট ফোনটা প্যানিকে দেয় তার বাবা মায়ের সাথে কথা বলার জন্য। প্যানি সেই ফোন পেয়ে তার বাবা মায়ের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়ে। প্যানি তাদেরকে জানায় হয়তো তোমাদের সাথে আমার আর দেখা হবে না। সে তার বাবা মায়ের কাছে পূর্ববর্তী সবকিছুর জন্য ক্ষমা চায়, আর তারাও তাকে ক্ষমা করে দেয়। এভাবেই দেখা না হলেও এই সাময়িক কথাতেই প্যানির মনটা অনেক শান্ত হয়ে যায়। এবার স্প্যাক্ট বাকি দিনগুলো তার সাথে থাকার জন্য প্যানিকে অফার করে। এখানে স্প্যাক্টকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে এখনও প্যানিকে কতটা বেশি ভালোবাসে। এসব দেখে ডজ ভেবেছিল যে প্যানি হয়তো তার সাথেই থেকে যাবে, কিন্তু সে তা না করে জানায় যে ডজকে সে কথা দিয়েছে তার প্রিয়তমার কাছে নিয়ে যাওয়ার জন্য, তাই তার সাথে সে থাকতে পারবে না। প্যানের এমন কথায় যদিও স্প্যাক্টের খারাপ লাগছিল, তবে তারপরেও সে তাদের একটি গাড়ি উপহার দিয়ে যেতে দেয়, কারণ তাদের সেই ট্রাকটি পুলিশ নিয়ে গিয়েছিল। প্যানিও স্প্যাক্টকে থ্যাংক ইউ বলে সেখান থেকে বিদায় নেয়। কিছুক্ষণ বাদে ফাইনালি তারা দুজনই পৌঁছে যায় অলিভিয়াদের পুরনো বাড়িতে। তবে ডজ সেখানে গিয়ে জানতে পারে যে বেশ কিছুদিন আগেই তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাই তারা দুজনে ওই বাড়ির লক ভেঙে ভেতরে প্রবেশ করে আজকের রাতটা কাটানোর জন্য। পুরো বাড়িটাতে সবকিছুই ছিল, তাই প্যানি ফ্রিজ থেকে খাবার বের করে নিজেদের জন্য রান্না করা শুরু করে। এদিকে ডজ এক প্রকার নিরাশ হয়েই বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। ঠিক সেই সময় সে একটি লেটার খুঁজে পায়, যেখানে ছিল অলিভিয়ার নতুন বাড়ির অ্যাড্রেস। এটা দেখেই ডজ সিদ্ধান্ত নেয় আগামীকাল সকালেই তারা অলিভিয়ার নতুন বাড়িতে চলে যাবে। ঠিক সেই প্ল্যান অনুসারে ফাইনালে সকালবেলা ডজ আর প্যানি পৌঁছে যায় অলিভিয়ার নতুন বাড়িতে। গাড়ি থেকে নেমেই ডজ খুবই এক্সাইটেড হয়েই অলিভিয়ার দরজার সামনে এসে দাঁড়ায়। তবে এখানে দাঁড়িয়ে সে যেন এক ঘোরের মধ্যে চলে যায়। কি একটা যেন চিন্তা করে সে আবারও গাড়িতে এসে বসে। এটা দেখেই প্যানি বেশ অবাক হয়ে বলে, তুমি এভাবে চলে কেন এলে? যার জন্য আমরা এত পথ পাড়ি দিয়ে আসলাম, তার সাথে না থেকে তুমি কোথায় যাবে? জবাবে ডজ জানায়, গত কয়েকদিন আগেও সে অলিভিয়ার জন্য যেই মায়া আর ভালোবাসা অনুভব করছিল সেটা এখন আর সে পাচ্ছে না। আর যেখানে কোনো অনুভূতি নেই সেখানে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। এই বলতে বলতে হঠাৎই তাদের গাড়িটি এক দুর্ঘটনার শিকার হয়। তবে সেই দুর্ঘটনা কাটিয়ে ডজ ও প্যানি নিজেদেরকে আবিষ্কার করে এক সুন্দর বিচে, যেখানে অনেক মানুষ একসাথে এসেছে ব্যাপটাইজ হওয়ার জন্য। অর্থাৎ একদম শেষ সময়ে তারা নিজেদের জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করছে। এরপর সেখানে থাকা সবাই একটা পিকনিকের আয়োজন করে, ফলে পুরো জায়গাটাই এক অন্যরকম আনন্দ আর উৎসবমুখর হয়ে ওঠে। এভাবে ডজ ও প্যানিও তাদের নিজেদের শেষ সময়টুকু খুব সুন্দরভাবে কাটাতে থাকে। সেই অনুষ্ঠান শেষ করে ডজ বলে, আমি ফাইনালি আরও একজনের সাথে মিট করতে চাই। এই বলে সে চলে আসে এক বৃদ্ধ মানুষের কাছে, যে ছিল তারই জন্মদাতা পিতা। আসলে ডজের বাবা ছিল একজন পাইলট, যার কাছে রয়েছে একটা প্রাইভেট প্লেন। ডজ সেখানে তার বাবার কাছে নিজের মনের কথাগুলো খুলে বলে। সে জানায় তার বাবা চলে যাবার পর তার লাইফটা কতটা কঠিন হয়ে গিয়েছিল। আসলে এখানে ডজের আসার প্রধান উদ্দেশ্য ছিল প্যানির লাইফের শেষ ইচ্ছাটাকে পূরণ করার। তাই সে তার বাবাকে অনুরোধ করে যেন সে প্যানিকে ইউকেতে পৌঁছে দেয়। তার বাবাও তাকে আশ্বাস দেয় যে সে প্যানিকে পৌঁছে দিতে সাহায্য করবে। তবে এখন এই ব্যাপারটা প্যানিকে জানালে সে রাজি হবে না, তাই ডজ তাকে হারমোনিকা শুনিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেয়। এরপর সেই ঘুমন্ত অবস্থাতে প্যানিকে প্লেনে বসিয়ে দেয় তার পরিবারের কাছে পাঠানোর জন্য। তবে বিদায়বেলায় ডজ ঠিকই তার কানের কাছে এসে বলে যে এই কয়েকদিনে তুমি হয়ে উঠেছ আমার সত্যিকারের ভালোবাসা, যাকেই হয়তোবা আমি সারা জীবন খুঁজে বেরিয়েছিলাম। এই বলেই সে প্যানিকে চিরতরে বিদায় দিয়ে দেয় এবং আবারও তার নিজের বাসায় ফিরে আসে। ঘরে ঢুকতেই সে তার কাজের মহিলা এলসাকে দেখতে পায়, যে কিনা আজও কাজ করতে এসেছে, এবং সে যাওয়ার সময় প্রতিবারের মতোই বলে যায় পরের সপ্তাহে আবারও দেখা হবে, যদিও ওর পরের সপ্তাহ আর কখনই আসবে না। এই ব্যাপারটি আমাকে আসলেই নাড়া দিয়েছিল। যাই হোক, অতপর ডজ যখন টিভি খুলে তখনই সে এক শকিং নিউজ দেখতে পায়, যেখানে সেই সময় টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছিল। এখানে নিউজ প্রেজেন্টার জানায় তাদের ক্যালকুলেশনে একটা গড়বড় হয়েছে, ফলে যে অ্যাস্ট্রয়েডটি 7 দিন পর পৃথিবীতে আঘাত হানার কথা ছিল সেটা আর মাত্র 16 ঘন্টার মধ্যে আঘাত হানতে চলেছে। তার মানে তাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকি আছে। সেই অ্যাঙ্কর আরও জানায় এটাই হতে চলেছে তাদের শেষ লাইভ টেলিকাস্ট। আর এই কথা বলতে গিয়ে সে নিজেও বেশ ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, আজকের এই শেষ দিনটা আমি আমার পরিবার এবং বাচ্চাদের সাথে কাটাতে চাই। এরপরেই সেই লাইভ টেলিকাস্টও ফাইনালি ডিসকানেক্টেড হয়ে পড়ে। এইসব শোনার পর ডজের কেন যেন শুধু প্যানেরই কথা মনে পড়তে থাকে। সে প্যানিকে অনেক বেশি মিস করতে থাকে, তাই সে চলে যায় প্যানির বাসায়। আর সেখানে গিয়ে তার করা রেকর্ডিংগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে। নিস্তব্ধ এই মুহূর্তে সে যেন মনে প্রাণে চাইছিল তার ভালোবাসার মানুষটি যদি অবশিষ্ট এই শেষ কয়েক ঘন্টা তার কাছে চলে আসতো, তাহলে হয়তো সে নিজের এই জীবনটিকে পরিপূর্ণ করতে পারত। এভাবেই সন্ধ্যা ঘনিয়ে আসে, আর আজ পুরো পৃথিবীর বিদ্যুৎও শেষবারের মতো চলে যায়। তবে তখনই হঠাৎ তার কলিং বেল বেজে ওঠে।
আর দরজা খুলে সে এই অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্যেই আবিষ্কার করে দরজায় দাঁড়িয়ে আছে তার জীবনের শেষ ভালোবাসার মানুষটি। হ্যাঁ, প্যানি ফিরে এসেছিল। এটা দেখে ডেনো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তারা দুজনেই একে অপরকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে। প্যানি কান্না করতে করতে বলতে থাকে, তুমি কেন আমাকে না জানিয়ে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলে? আমি আমার পরিবারকে চাই না। আমি শুধু চাই এই শেষ সময়টা কেবল তোমার সাথেই কাটাতে। এরপর দুজনে তাদের বিছানায় শুয়ে নিজেদের শেষ সময়টা অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর মাত্র কয়েক সেকেন্ড, এরপরেই এক বিশাল আলোর ঝলকানিতে পুরো পৃথিবী হারিয়ে যায় চিরতরে। আর ঠিক এমনই এক ইমোশনাল এন্ডিংয়ের মধ্যে দিয়ে এই ভিন্নধর্মী মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমি জানি তোমরাও হয়তো আমার মতো ভাবছিলে যে হয়তো এই সংবাদটি শেষ পর্যন্ত সত্যি হবে না, কিন্তু মুভির এই অপ্রিয় সত্যটাই এই মুভিটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে দিও কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্যতা বোধ করো না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুবই শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো।